নমস্কার। আজকে আমরা রাসেলের প্রবলেমস অফ ফিলসফি গ্রন্থের ত্রয়োদশ অধ্যায় আলোচনা করব, যে অধ্যায়ের নাম রাসেল দিয়েছেন নলেজ, এরার অ্যান্ড প্রবাবল ওপিনিয়ন। আমরা বাংলায় বলতে পারি জ্ঞান, ভ্রান্তি ও সম্ভাব্য মত। এর আগের আলোচনায় আমরা যা নিয়ে আলোচনা করেছি রাসেলকে অনুসরণ করে, সেটা হচ্ছে সত্যতা বলতে কি বোঝায়, হোয়াট ইজ ট্রুথ। এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রাসেল। বর্তমান অধ্যায়ে আমরা যে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে হাউ উই ক্যান নো হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ ফলস। কিভাবে আমরা জানব যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। যখন আমরা এই সত্য বা মিথ্যার প্রসঙ্গ তুলছি, আমরা মূলত আমাদের বিশ্বাসের, বিলিফের সত্যতা বা মিথ্যাত্ব নিয়েই আমরা প্রশ্নটা তুলছি। এ কথা তো স্বীকার করতেই হবে যে আমাদের কিছু না কিছু বিশ্বাস ভ্রান্ত। যদি তাই হয় তাহলে আমরা কোন বিশ্বাসগুলিকে সত্য বলে মনে করব, এবং যেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই যে আমরা সত্যি কি কোনো বিষয় জানি বলে দাবি করতে পারি, নো বলে দাবি করতে পারি, নাকি সবটাই হচ্ছে আমরা বিশ্বাস করি এবং ঘটে যায় সেটা সত্য, একটা খানিকটা সমাপতন, খানিকটা কপাল, সব মিলিয়ে এরকম হয়ে যায়। আমি যেটা বিশ্বাস করি দেখি সেটা সত্য, এরকমই, নাকি সত্যি কিছু জানি বলে আমি দাবি করতে পারি। ক্যান উই এভার নো এনিথিং অ্যাট অল? এটাই প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নোয়িং মানে কি, জানা মানে কি, এর উত্তর একটা বার করতে হবে। আপাতত কেউ বলতে পারে যে জানা মানে হচ্ছে সত্য বিশ্বাস, ট্রু বিলিফ। অর্থাৎ একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা সত্য, এটাই হচ্ছে আমার জ্ঞান, এটাই হচ্ছে আমার জানা। আমি যদি কিছু বিশ্বাস করে থাকি এবং সেই বিশ্বাসটা যদি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আমি বলতে পারি যে আমি সেই বিষয়টিকে জানি। এই কথাটা আপাত দৃষ্টিতে গ্রহণযোগ্য হলেও এর মধ্যে একটু অসুবিধা আছে। অর্থাৎ সত্য বিশ্বাস, ট্রু বিলিফ, এটাকেই যদি জানা বলে মনে করি, নলেজ বলে মনে করি, তাহলে কিছু সমস্যা আছে। আমরা একটা উদাহরণ দিয়ে এই সমস্যাটাকে বোঝার চেষ্টা করি। ধরুন একজন ব্যক্তি বিশ্বাস করে যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নামটি ইংরেজি অক্ষর আর দিয়ে শুরু। ঠিক আছে? এবং আমরা জানি যে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। ধরুন সেই ব্যক্তি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণনকে জানে, হতেই পারে। তাহলে দেখুন, সেই মানুষটির বিশ্বাস যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নামের মধ্যে বা নামের আদ্যক্ষর ইংরেজি অক্ষর আর, এই বিশ্বাসটা একদিক থেকে সত্য। কেন সত্যি? তো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। কিন্তু আমরা এটাও জানি যে সেই ব্যক্তি মনে করেন যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাধাকৃষ্ণ।
তাহলে কি আমরা সেই ব্যক্তির বিশ্বাসটিকে সত্য হওয়া সত্ত্বেও আমরা বলবো যে তিনি জানেন? নলেজ কথাটা কি সেখানে প্রয়োগ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। নিশ্চয়ই আমরা কখনো এই দাবি করব না যে সেই ব্যক্তিটি জানেন যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নামের আদ্যক্ষর ইংরেজি অক্ষর আর। তাহলে বোঝা যাচ্ছে যে সত্য বিশ্বাসকে জ্ঞানের সমার্থক বলে ধরাটা সমস্যা। আরো সহজ উদাহরণ আমরা নিতে পারি। ধরুন কোন এক সংবাদপত্রে নানা বিশ্লেষণের মাধ্যমে ঘোষণা করল যে আগামীকাল ইস্টবেঙ্গল মোহনবাগানের যে খেলা হবে সেই খেলাতে ইস্টবেঙ্গল জিতবে, এই বিশ্বাসটা সে প্রকাশ করল। এবার আগামীকালের খেলাটায় পরবর্তীকালে দেখলাম যে সত্যি ইস্টবেঙ্গল জিতল। এখানে কি আমরা বলতে পারি যে সেই সংবাদপত্র জানি, মানে অর্থাৎ তার এই নলেজ আছে যে ইস্টবেঙ্গল খেলায় জিতবে? আমরা বলি না। তার কারণ যদিও নানা তথ্যের মাধ্যমে নানা বিশ্লেষণ করে সেই সংবাদপত্রটি আগাম ভবিষ্যৎবাণী করেছিল, এটা একটা সৌভাগ্যবশত সেই আগাম ভবিষ্যৎবাণীটা মিলে গেছে। কিন্তু সেটা জানে, সেই সংবাদপত্র জানে যে ইস্টবেঙ্গল জিতবে, এই কথাটা আমরা কিন্তু বলি না। কাজেই ট্রু বিলিফ, সত্য বিশ্বাস, আর জ্ঞান, নলেজ, এই দুটি সমার্থ, এটা বলা যাবে না। ট্রু বিলিফ ইজ নট নলেজ। আচ্ছা, তাহলে কি আমরা এরকম কথা বলতে পারি যে একটা সত্য বিশ্বাসকে যদি আমরা কিছু সত্য বচন থেকে নিশ্চিত করতে পারি এবং এই নিশ্চিত হওয়াটা যদি যথাযথ তর্কশাস্ত্রের নিয়ম মেনে হয়, তাহলে আমি তাকে নলেজ বা জ্ঞান বলে আখ্যায়িত করতে পারি। এ কথা কি বলতে পারি? অর্থাৎ যেখানে যেখানে এই যে এক বা একাধিক বচন থেকে আমি আরো এক বা একাধিক বচনকে নিশ্চিত করছি, অর্থাৎ কিছু বিশ্বাস থেকে আরেকটা বিশ্বাসকে নিশ্চিত করছি, এই নিশ্চিত করার যে নিয়ম, যে তর্কশাস্ত্র অনুমোদিত যে নিয়ম, যে নিয়মের দ্বারা আমি একটি বা একাধিক বাক্য থেকে আরেকটি বাক্য নিশ্চিত করি, ডিডিউস করি, এই নিয়ম মেনে যদি করি, তাহলে কি আমরা সেই বিশ্বাসকে জ্ঞান বলে নির্দিষ্ট করতে পারি? এখানেও কিন্তু অসুবিধা আছে। যদি আমরা এরকম একটা উদাহরণ নিই, যেখানে আমরা বললাম যে সকল বাঙালি হয় মানুষ, রবীন্দ্রনাথ হন মানুষ, অতএব রবীন্দ্রনাথ হন বাঙালি। দেখুন, এখানে প্রত্যেকটি বচন স্বতন্ত্রভাবে কিন্তু সত্য, কিন্তু এখানে আমরা তর্কশাস্ত্রের নিয়ম মেনে আমরা কিন্তু এই নিশ্চিতকরণ করিনি। কারণ ওই যে সিদ্ধান্ত যে রবীন্দ্রনাথ হন বাঙালি, এই সিদ্ধান্তটিকে যেভাবে আমরা নিশ্চিত করেছি আগের দুটি বচন থেকে, সেটা তর্কশাস্ত্রের নিয়ম মেনে করিনি। কাজেই তর্কশাস্ত্রের নিয়ম মেনে করলেই যে সেটা সেই সত্য বিশ্বাসকে জ্ঞানের স্তরে উন্নীত করতে পারবো,
তার কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, এরকম কথা কেউ বলতে পারে যে জ্ঞান হতে গেলে, কোনো বিশ্বাসকে যদি জ্ঞান রূপে চিহ্নিত করতে হয়, তাহলে সত্য বচন থেকে তর্কশাস্ত্র অনুমোদিত নিয়ম অনুসারে সেই বিশ্বাসটিকে নিশ্চিত করতে হবে, তবেই সেই বিশ্বাসটিকে আমরা জ্ঞান বলে, নলেজ বলে চিহ্নিত করতে পারব। এরকম কথা কেউ বলতে পারেন? এই কথা বলার একটা অসুবিধা হচ্ছে যে এই কথাটি একটি অতিব্যাপ্তি দোষে দুষ্ট হবে। অর্থাৎ এমন ক্ষেত্র হবে যেখানে সত্য বচন থেকেই তর্কশাস্ত্র অনুমোদিত নিয়ম মেনে আরেকটি বিশ্বাসকে অনুষ্ঠিত করা হয়েছে, কিন্তু আমরা তাকে সাধারণত জ্ঞান বলতে রাজি নই। ওই আগের যে উদাহরণটি দিয়েছিলাম, যে ব্যক্তি বিশ্বাস করেন যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নামের আদ্যক্ষর হচ্ছে ইংরেজি অক্ষর আর, এবং তিনি বিশ্বাস করেন যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন রাধাকৃষ্ণন, সত্যি তো, তাহলে তো এই কথা বলা যেতেই পারে যে তিনি বিশ্বাস করেন যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নামটির আদ্যক্ষর ইংরেজি অক্ষর আর। কিন্তু আমরা কখনোই তার এই বিশ্বাসকে জ্ঞান বলে চিহ্নিত করতে পারবো না। তার কারণ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাধাকৃষ্ণ নন, রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই অসুবিধার থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম কথা কেউ বলতে পারেন যে যখন এক বা একাধিক বিশ্বাস থেকে আমি আরেকটি বিশ্বাসকে নিশ্চিত করছি তর্কশাস্ত্র অনুমোদিত নিয়ম মেনে, যে বিশ্বাসগুলি থেকে আমি নিশ্চিত করছি আরেকটি বিশ্বাস, সেই বিশ্বাসগুলি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। শুধু বিশ্বাস থাকলে হবে না, সেই বিশ্বাসগুলি সম্বন্ধে যদি জ্ঞান থাকে, অর্থাৎ সেই বিশ্বাসগুলিকে যদি জানি, এই দাবি করতে পারি, তবেই সেই জ্ঞাত বিশ্বাসগুলি থেকে তর্কশাস্ত্রের অনুমোদিত নিয়ম মেনে আমি যদি আরেকটি বিশ্বাসকে নিশ্চিত করতে পারি, তখন আমি সেই নিশ্চিত বিশ্বাসটিকে জানি এই দাবি করতে পারি। কিন্তু এই কথা বলা মাত্রই প্রশ্ন উঠবে যে আমরা কাকে ব্যাখ্যা করছিলাম? জানা বলতে কি বোঝায় তাকে ব্যাখ্যা করছিলাম। নলেজ বলতে কি বোঝায় তাকে ব্যাখ্যা করছিলাম। তাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা এবার জ্ঞাত একগুচ্ছ বচন থেকে আরেকটি বিশ্বাসকে নিশ্চিত হওয়ার কথা বলছি। তাহলে সেই যে জ্ঞাত বচনগুলি থেকে নিশ্চিত হওয়ার কথা বলছি, সেই বচনগুলিকে জানা বলতে কি বোঝায় সেই প্রশ্ন উঠবে। তাহলে এক ধরনের জানাকে ব্যাখ্যা করতে গিয়ে আমি আরেক ধরনের জানার উপর আশ্রয় নিচ্ছি। কাজেই এটা এক ধরনের সার্কুলার ডেফিনিশন হয়ে যাচ্ছে। কাজেই এই কথা এইভাবে যদি জানা নামক ঘটনাটাকে ব্যাখ্যা করি, নলেজকে ব্যাখ্যা করি, তাহলে এই সমস্যা থেকে যাচ্ছে। আমরা এই প্রসঙ্গে দু ধরনের জ্ঞানের কথা বলতে পারি। একটা হচ্ছে ইনটুইটিভ নলেজ, প্রত্যক্ষজ জ্ঞান, আর একটা হচ্ছে ডেরিভেটিভ নলেজ, উদ্ভূত জ্ঞান। উদ্ভূত জ্ঞান সম্পর্কে আমরা জ্ঞানের ওই ব্যাখ্যাটি দিতে পারি না, যেখানে এক বা একাধিক বচন আছে যেগুলোকে জানি বলে আমি দাবি করতে পারি,
এবং সেগুলির থেকে তর্কশাস্ত্র অনুমোদিত নিয়ম মেনে আমি আরেকটি বিশ্বাসকে নিশ্চিত করলাম এবং সেই বিশ্বাসটাকে এবার আমি জানি বলে দাবি করতে পারি। সেটা এই ব্যাখ্যাটা, জ্ঞানের এই ব্যাখ্যা কার সম্বন্ধে প্রযোজ্য? উদ্ভূত জ্ঞান বা রাসেল যাকে বলছেন ডেরিভেটিভ নলেজ, সেই ডেরিভেটিভ নলেজ সম্বন্ধে প্রযোজ্য। কারণ সেখানে তো আমরা এক ধরনের জ্ঞান থেকে আরেক ধরনের জ্ঞানকে আমরা নিশ্চিত করছি। কিন্তু যেই জ্ঞানকে আমরা বলছি ইনটুইটিভ নলেজ, প্রত্যক্ষজ জ্ঞান, সেই প্রত্যক্ষজ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু জ্ঞানের এই যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে আমরা যাকে উদ্ভূত জ্ঞান বলছি, যাকে আমরা ডেরিভেটিভ নলেজ বলছি, এই উদ্ভূত জ্ঞান কোনো না কোনো অর্থে প্রত্যক্ষজ জ্ঞান থেকেই উদ্ভূত, ইনটুইটিভ নলেজ থেকেই উদ্ভূত। কিন্তু এই কথা বললেও আবার কিছু প্রশ্ন ওঠে, যা আমরা আমাদের সাধারণ অভিজ্ঞতায় অনেক সময়তেই এমন অনেক সত্য বিশ্বাস করি যেগুলি আমাদের মধ্যে কখনো অচেতনভাবে, কখনো সচেতনভাবে নানা রকম প্রত্যক্ষজ জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং সেই প্রত্যক্ষজ জ্ঞানের উপর ভিত্তি করেই আমরা এই বিশ্বাসগুলিকে সত্য বলে মনে করি। কিন্তু সর্বদাই যে সেগুলিকে আমরা তর্কশাস্ত্র অনুমোদিত নিয়ম মেনেই করছি, অন্তত সজ্ঞানে করছি, তা কিন্তু নয়। ধরুন আজকের খবরের কাগজে খবর বেরোলো যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেমে গেছে। এখন খবরের কাগজে পড়লাম, পড়ার ফলে আমার মধ্যে একটা বিশ্বাস উৎপন্ন হল যে রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ সেটা থেমে গেছে। এই বিশ্বাসটা আমার মধ্যে উৎপন্ন হলো কিভাবে? খবরের কাগজ পড়ে। তার মানে এক ধরনের প্রত্যক্ষজ অভিজ্ঞতা থেকেই এই বিশ্বাস উৎপন্ন হলো। কিন্তু আমরা যারা খবরের কাগজ পড়ি নিত্য, আমরা ওই অক্ষরগুলি পড়ে, অক্ষরগুলি সম্পর্কে আমাদের যে ইন্দ্রিয় উপাত্ত হয়েছে, যে সেন্স ডেটা হয়েছে, তার থেকে খুব জটিল কিছু অনুমানের মাধ্যমে আমাদের এই বিশ্বাস আমরা তৈরি করি না যে ইউক্রেনের, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থেমে গেছে। এটা হয়তো যারা শিশু, যারা হয়তো সদ্য অক্ষর জ্ঞান হয়েছে, সদ্য ভাষা পড়তে শিখেছে, তারা হয়তো প্রতিটি অক্ষর আলাদা আলাদা করে পড়ে সেই অক্ষর সমন্বিত যে পদ, সেই পদের ব্যাখ্যা করে তারপর সেই পদগুলিকে পরপর বসিয়ে সেই বাক্যের একটা অর্থ সে নির্মাণ করে তার মধ্যে একটা বিশ্বাস জন্মাবে। কিন্তু আমরা যারা সাধারণ পাঠক, আমরা কিন্তু প্রত্যক্ষজ জ্ঞান থেকে তর্কশাস্ত্র অনুমোদিত নিয়ম মেনে অনুসরণ করে আমরা একটা বিশ্বাসে পৌঁছই, যে বিশ্বাসটাকে আমরা সত্য বলে মনে করি এবং সেই সত্য বিশ্বাসকে জ্ঞান বলে চিহ্নিত করতে পারবো, এরকমটি কিন্তু আমাদের সাধারণ অভিজ্ঞতায় সাধারণত হয় না। কিন্তু তৎসত্ত্বেও তো আমরা বলি যে হ্যাঁ, খবরের কাগজ পড়ে আমি জানলাম। কি জানলাম? যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ থেমে গেছে। এটা আমি জানলাম, এই দাবি করি। এটা আমার নলেজ হয়েছে, এই দাবি করি। কিন্তু যেভাবে জ্ঞানের ব্যাখ্যা আমরা দিচ্ছিলাম একটু আগে, সেই ব্যাখ্যাটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না।
একথা ঠিকই যে খবরের কাগজে যে বাক্যগুলো পড়লাম, সেই বাক্যগুলো পড়লাম মানে যার একটা ইন্দ্রিয়জ অভিজ্ঞতা হলো, সেই ইন্দ্রিয়জ অভিজ্ঞতা, যাকে রাসেল বলছেন ইনটুইটিভ নলেজ, সেই ইন্দ্রিয়জ অভিজ্ঞতার থেকে যে উদ্ভূত আমার যে জ্ঞান, আমার যে বিশ্বাস, এদের মধ্যে একটা একটা তর্কশাস্ত্র নিষ্ঠ একটা সম্বন্ধ আছে, সম্বন্ধ নেই তা না। কিন্তু একজন পাঠক হিসেবে বা একজন ব্যক্তি যিনি বিশ্বাস তৈরি করছেন, বিশ্বাসকর্তা হিসেবে, আমি কখনো ওইভাবে খবরের কাগজের বাক্যগুলো পড়ে তারপর তার থেকে কিছু তার তর্কশাস্ত্র অনুমোদিত কিছু নিয়ম সেখানে প্রয়োগ করে তার থেকে আমি একটা বিশ্বাস তৈরি করলাম, এইভাবে আমরা সাধারণত করি না। যেটা আমরা অনেক ক্ষেত্রে করি সেটা হচ্ছে রাসেল যাকে বলেছেন সাইকোলজিক্যাল ইনফারেন্স। এক ধরনের মানুষ অনুমান করি, খবরের কাগজে যা লেখা আছে পড়লাম, আমার একটা অর্থবোধ হলো, সেই অর্থবোধ থেকে অনুমান করলাম ও তাহলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থেমে গেছে। যদিও আমি অত নিয়ম মেনে এই অনুমানটা করিনি, এই বিশ্বাসটা তৈরি করিনি, কিন্তু আমাকে যদি একটা নিয়মের কথা বলা হয় এবং আমাকে যদি দেখানো হয় যে এই নিয়ম মেনে আমি খবরের কাগজের যে বাক্যগুলো পড়েছি সেই বাক্যগুলোর উপর ভিত্তি করে আমি একটা বিশ্বাস তৈরি করেছি, আমি সেই নিয়মটাকে চিনতে পারবো যে হ্যাঁ হ্যাঁ এইটাই আমি করেছি। কিন্তু কিন্তু প্রকৃত ক্ষেত্রে আমরা যারা খবরের কাগজের পাঠক, আমাদের জ্ঞান কিন্তু এইভাবে হয় না। কাজেই একটা অস্পষ্টতার জায়গা এখানে থেকে যাচ্ছে। কাকে জ্ঞান বলবো? আমরা শুরু করেছিলাম আলোচনা যে সত্য বিশ্বাস, একে জ্ঞান বলবো, কিন্তু দেখলাম এইভাবে যদি জ্ঞানের নির্দেশকরণ হয় তাহলে অনেক রকম প্রশ্ন উঠছে। রাসেল বলছেন হয়তো খানিকটা অনির্দেশ্যতা, খানিকটা অস্পষ্টতা থেকেই যাবে, কেননা জ্ঞান এই ধারণাটাই হয়তো আমাদের কাছে খুব স্পষ্ট নয়। অনেক ক্ষেত্রেই জ্ঞান আর সম্ভাব্য মত, যাকে রাসেল বলছেন প্রবাবল ওপিনিয়ন, এই দুটোর মধ্যে পার্থক্য করা খুব মুশকিল হয়ে যায়। কাজেই খানিকটা অনির্দেশ্যতা, খানিকটা অস্পষ্টতা থেকেই যাবে, তার থেকে হয়তো আমাদের মুক্তি কোনোদিন হবে না জ্ঞান বিষয়ক এই আলোচনার ক্ষেত্রে। কাকে জ্ঞান বলব? এইখানে রাসেল আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটু আগে দুরকম জ্ঞানের কথা বললাম, প্রত্যক্ষজ জ্ঞান এবং উদ্ভূত জ্ঞান, ইনটুইটিভ নলেজ এবং ডেরিভেটিভ নলেজ। এবং আমরা সত্য বিশ্বাস তাকে জ্ঞান রূপে নির্দেশ করতে পারবো কিনা এই প্রশ্নটি আলোচনা করছি। রাসেল বলছেন যে আমরা যদি ওই প্রত্যক্ষ যে বিশ্বাসের কথা ভাবি, ইনটুইটিভ বিলিফসের কথা ভাবি, প্রত্যক্ষ যে বিশ্বাসের ক্ষেত্রে কোনগুলি সত্য আর কোনগুলি সত্য নয়, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন প্রত্যক্ষ যে বিশ্বাসের ক্ষেত্রে। একথা ঠিকই যে সমস্ত জ্ঞানের ক্ষেত্রেই সংশয়ের একটা অবকাশ থেকে যায় কম বেশি, কিন্তু প্রত্যক্ষ যে অভিজ্ঞতা, প্রত্যক্ষ যে বিশ্বাস, যাকে উনি বলছেন ইনটুইটিভ বিলিফ বা ইনটুইটিভ নলেজ, তার একটা বিশেষ
বৈশিষ্ট্য আছে, যে বিশেষ বৈশিষ্ট্যের দিকেই রাসেল আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। উনি বলছেন যে আমরা সাধারণত যখন শতপ্রামাণ্যের কথা বলি, সেলফ এভিডেন্সের কথা বলি, সেই শতপ্রামাণ্যের পরিমাণের কথা আমরা বলতে পারি, অর্থাৎ কম বেশি শতপ্রামাণ্যের কথা বলতে পারি। কোন বিশ্বাস অনেকাংশে শতপ্রমাণ, কোন বিশ্বাস খুব কম অংশে শতপ্রমাণ, এরকম কথা বলতে পারি। একটা বিশ্বাসকে তখনই জ্ঞানের স্তরে আমরা উন্নীত করতে পারবো যখন আমরা দেখব সেই বিশ্বাসের মধ্যে যে উপাদানগুলো আছে, যেই উপাদানগুলো যেভাবে সম্বদ্ধ হয়ে রয়েছে, ঘটনা অনুরূপ ঘটনার মধ্যেও সেই উপাদানগুলি আছে এবং সেই উপাদানগুলি বিশ্বাসে যেভাবে সম্বদ্ধ সেইভাবেই ঘটনার মধ্যেও উপাদানগুলি পরস্পর সম্বদ্ধ হয়ে রয়েছে। আমরা প্রত্যক্ষের কথা ভাবি। উনি বলছেন যে ধরা যাক আমি আজকে কাগজে পড়লাম যে আজকে সন্ধ্যা 6টায় সূর্যাস্ত হবে, কাগজে পড়লাম, তাহলে পড়ে আমার একটা বিশ্বাস হলো। এবার সন্ধ্যা 6টার সময় আমি আকাশের দিকে তাকালাম এবং দেখলাম যে সূর্য অস্ত হচ্ছে। রাসেল বলছেন এই যে জানা, কোন জানা? যে 6টার সময় সূর্য অস্ত হচ্ছে, এই জানাটা কিন্তু আসলে নলেজ অফ ট্রুথস, কিছু সত্য বিষয়ক জ্ঞান। কেন আমি তো কাগজে পড়েছি, কাগজে সেই বাক্যটি পড়ে সেই বাক্যের অর্থবোধ থেকে আমার একটা বিশ্বাস হয়েছে, কাজেই আমার এই বিশ্বাসটা কিন্তু কিছু সত্য বিষয়ক বিশ্বাস, যদিও তারপর আমি 6টার সময় আকাশের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি যে সূর্য অস্ত হচ্ছে। এর সঙ্গে আরেকটা উদাহরণ যদি নিই, যেখানে আমি কাগজে পড়িনি কটায় সূর্যাস্ত হবে, আমি আকাশের দিকে তাকিয়ে ওই সময় আমি দেখলাম, তাহলে আমার জ্ঞান হলো কি যে 6টায় আজকে সূর্যাস্ত হলো। এই দ্বিতীয় জ্ঞানটা কিন্তু রাসেল বলছেন নলেজ অফ থিংস, বস্তু বিষয়ক জ্ঞান। তাহলে আমরা এখানে সত্যতা বিষয়ক জ্ঞান, নলেজ অফ ট্রুথস, মানে নলেজ অফ জাজমেন্ট, নলেজ অফ ট্রু জাজমেন্ট এরকম বলতে পারি। আর দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে নলেজ অফ থিংস, বস্তু বিষয়ক জ্ঞান। তাহলে যখন আমরা কোনো জাজমেন্টের কথা বলছি, কোনো বচনের কথা বলছি, এবং সেই বচন যে উপাদানগুলো দিয়ে তৈরি এবং সেই উপাদানগুলি যেভাবে সম্পর্কিত হয়ে রয়েছে বচনের মধ্যে, অনুরূপ ঘটনার মধ্যেও সেই উপাদানগুলি থাকতে পারে এবং সেই উপাদানগুলি সেইভাবেই সম্পর্কিত থাকতে পারে, সেটা একটা জ্ঞান। কিন্তু সেটা বাই মিনস অফ এ জাজমেন্ট, একটা বাচনিক জ্ঞান, বচন সম্ভূত জ্ঞান। কিন্তু আরেক ধরনের জ্ঞান কথা আমরা ভাবতে পারি, যাকে উনি বলেছেন পরিচিতিমূলক জ্ঞান, নলেজ বাই মিনস অফ অ্যাকোয়েন্টেন্স। এই পরিচিতিমূলক জ্ঞানের কথা আমরা আগেও আলোচনা করছি। রাসেল বর্ণনামূলক জ্ঞান এবং পরিচিতিমূলক জ্ঞানের পার্থক্য নিয়ে বিশদ আলোচনা করেছেন। এই পরিচিতিমূলক জ্ঞানটা কিরকম, যাকে রাসেল বলছেন নলেজ বাই মিনস অফ অ্যাকোয়েন্টেন্স?
পরিচিতিমূলক জ্ঞান হচ্ছে যে আমরা যদি প্রত্যক্ষের উদাহরণ নিই তাহলে এক ধরনের প্রত্যক্ষ, যদিও এই প্রত্যক্ষ সর্বদাই যে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের মধ্যেই সীমিত থাকবে তা নাও হতে পারে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেটার দিকে রাসেল আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সেটা হচ্ছে এই যে দ্বিতীয় প্রকার যে জ্ঞান, যাকে উনি বলছেন নলেজ বাই অ্যাকোয়েন্টেন্স, এই দ্বিতীয় প্রকার জ্ঞানে কিন্তু যার সঙ্গে আমাদের পরিচিতি হচ্ছে, যে ঘটনার সাথে পরিচিতি হচ্ছে, সেই ঘটনাটা তো না থাকলে সেই ঘটনা বিষয়ক পরিচিতিমূলক জ্ঞান থাকতে পারে না। তাহলে পরিচিতিমূলক জ্ঞান হওয়া মানে তার মধ্যে এক ধরনের ভ্রমহীনতা আছে, এক ধরনের ইনফ্যালিবিলিটি আছে। ওই যে আগে উনি বলছিলেন স্বতঃপ্রামাণ্যের কথা, সেলফ এভিডেন্সের কথা, এবার উনি বলছেন যে এই পরিচিতিমূলক জ্ঞানের মধ্যে এক ধরনের স্বতঃপ্রামাণ্য আছে। পরিচিতিমূলক জ্ঞান যে বিষয় হয়েছে সেই বিষয়টা যদি না থাকে তাহলে তো সেই বিষয়ে পরিচিতিমূলক জ্ঞান হতেই পারে না। তাহলে পরিচিতিমূলক জ্ঞান হওয়া মানেই তার মধ্যে এক ধরনের সত্যতা রয়েছে, এটা একদম ইনবিল্ট, তার মধ্যেই রয়েছে। বচনমূলক যে জ্ঞান, জাজমেন্টাল যে নলেজ, তার মধ্যে কিন্তু এই অর্থে ভ্রমহীনতা নেই। আমরা পরিচিতিমূলক জ্ঞানের উপর ভিত্তি করে কিছু বচনমূলক জ্ঞান আমরা নিশ্চিত করতেই পারি, কিন্তু সেই নিশ্চিত করণের মধ্যে নানা ভুল থাকতে পারে। কাজেই বচনমূলক জ্ঞানের ক্ষেত্রে ভ্রমযোগ্যতা আছে, কিন্তু পরিচিতিমূলক জ্ঞানের ক্ষেত্রে সেই প্রসঙ্গ ওঠে না। উনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে পরিচিতিমূলক জ্ঞান কেন তার মধ্যে স্বতঃপ্রামাণ্যের সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে। সেলফ এভিডেন্সের কথা উনি বলেছেন আগে, এবং স্বতঃপ্রামাণ্যের উপস্থিতির পরিমাণের কথা বলেছেন, ডিগ্রির কথা বলেছেন, কম বেশি, কোথাও স্বতঃপ্রামাণ্য কম থাকতে পারে, কোথাও স্বতঃপ্রামাণ্য বেশি থাকতে পারে। রাসেলের বক্তব্য হচ্ছে এই পরিচিতিমূলক জ্ঞানের মধ্যে স্বতঃপ্রামাণ্যের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। আমি রাসেলের উদাহরণটাকে একটু পাল্টে আমাদের ভারতীয় উদাহরণ করি। যদি বলি যে নন্দিনী বিশ্বাস করে যে অমিত লাবণ্যকে ভালোবাসে, আমরা তো বিশ্বাস নিয়ে কথা বলছি, কারণ আমরা জানা কাকে বলে সেটাকে জানার চেষ্টা করছি, সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এবং আমরা আগে দেখলাম যে সত্য বিশ্বাস কে যদি জানা বলি তাহলে নানা রকম প্রশ্ন উঠছে, নানা রকম অসুবিধা হচ্ছে। তাহলে এইবার আমরা এই পরিচিতিমূলক জানার মধ্যে আসছি। এই উদাহরণটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যখন বলছি যে নন্দিনী বিশ্বাস করে যে অমিত লাবণ্যকে ভালোবাসে, তাহলে নন্দিনীর বিশ্বাসের বস্তুটা কি? কোন বস্তুটাকে নন্দিনী বিশ্বাস করে বা কোন ঘটনাটাকে নন্দিনী বিশ্বাস করে? নন্দিনীর বিশ্বাসের আশয় কোন ঘটনাটি? অমিতের লাবণ্যকে ভালোবাসা, তাই তো? তাহলে অমিতের লাবণ্যকে ভালোবাসা এইটা যদি বিশ্বাসের আশয় হয়, কন্টেন্ট হয়, অমিতের লাবণ্যকে ভালোবাসা এই ঘটনাটার সাথে পরিচিতিমূলক জ্ঞান কার থাকবে? অমিতের থাকবে, কারণ এটা তো অমিতের ভালোবাসা লাবণ্যকে। তাহলে অমিতের লাবণ্যকে ভালোবাসা নামক যে ঘটনা, সেই ঘটনার সাথে পরিচিতিমূলক জ্ঞান একমাত্র
অমিতেরই থাকতে পারে, অমিত ছাড়া জগতে আর কারো থাকতে পারে না। যদিও এই কথা বলছি আমরা যে নন্দিনী বিশ্বাস করে যে অমিত লাবণ্যকে ভালোবাসে, কিন্তু অমিত লাবণ্যকে ভালোবাসা নামক যে ঘটনাটা, যে ফ্যাক্ট, তার সাথে পরিচিতিমূলক জ্ঞান কার থাকতে পারে? অমিতেরই থাকতে পারে, একমাত্র অমিতের থাকতে পারে, আর কারো থাকতে পারে না। তা যদি হয়, আর সেইখানেই যদি আমরা এই পরিচিতিমূলক জ্ঞানের মধ্যেই যদি আমরা শতপ্রামাণ্যের সর্বশ্রেষ্ঠ প্রকাশ হয় বলে মনে করি, তাহলে এর থেকে যে সিদ্ধান্তে আসা যায়, রাসেল যে সিদ্ধান্তে এসেছেন, সেটা হচ্ছে সমস্ত ব্যক্তিনিষ্ঠ মানস যে জ্ঞান, মানুষের যে ঘটনা, তার সাথেই পরিচিতিমূলক জ্ঞান থাকতে পারে, এবং সেইখানেই শতপ্রামাণ্যের সর্বশ্রেষ্ঠ উপস্থিতি। তাহলে সেলফ এভিডেন্স, শতপ্রামাণ্য কোন জ্ঞানে থাকতে পারে? সর্বশ্রেষ্ঠ প্রকাশ কোথায় হতে পারে? পরিচিতিমূলক জ্ঞানের মধ্যে। আর পরিচিতিমূলক জ্ঞান একেবারেই ব্যক্তিনিষ্ঠ জ্ঞান। অমিতের লাবণ্যকে ভালোবাসা নামক যে ঘটনাটা, তার সাথে পরিচিতি কার থাকতে পারে? একমাত্র অমিতের থাকতে পারে, আর কারো থাকতে পারে। এবং সেইখানেই কিন্তু শতপ্রামাণ্যের সর্বশ্রেষ্ঠ প্রকাশ। এইটিকেই পরবর্তীকালে গারেথ ইভান্স রাসেলস প্রিন্সিপল বলেছেন। এই পরিচিতিমূলক জ্ঞান, এটা ব্যক্তিনিষ্ঠ, এটা সর্বজনীন নয়। এটা একমাত্র অমিতই জানতে পারে। এই অর্থে পরিচিতিমূলক জ্ঞান অর্থে অমিত ছাড়া আর কারোর এই পরিচিতিমূলক জ্ঞান থাকতে পারে না অমিতের লাবণ্যকে ভালোবাসার নামক ঘটনার সাথে। তা যদি হয়, তাহলে আমাদের বলতে হবে, রাসেল বলছে যে এই প্রাইভেট যে মেন্টাল ফ্যাক্টস, এই ব্যক্তিনিষ্ঠ, একান্ত ব্যক্তিনিষ্ঠ এই মানস যে ঘটনা, তার সাথে যে পরিচিতিমূলক জ্ঞান হয়, সেইখানেই শতপ্রামাণ্যের শ্রেষ্ঠ প্রকাশ। এবং সেইটাকেই আমরা ট্রুথ বলে মনে করতে পারি। অ্যাবসলিউট গ্যারান্টি অফ ট্রুথ, সত্যতার চরম আমরা প্রকাশ এখানে দেখতে পাই। এখানে ভ্রান্তির কোনো অবকাশ নেই। তাই রাসেল বলছেন যে যদি আমরা ওই বচনমূলক জ্ঞান এবং পরিচিতিমূলক জ্ঞানের পার্থক্যের কথা আলোচনা করি, তাহলে আমরা দেখছি যে পরিচিতিমূলক জ্ঞানের মধ্যেই শতপ্রামাণ্যের শ্রেষ্ঠ প্রকাশ। এবং এই পরিচিতিমূলক জ্ঞানের উপর ভিত্তি করে আমি কিছু বচনমূলক জ্ঞানকে নিশ্চিত করতে পারি। সেই বচনমূলক জ্ঞানের মধ্যেও কোথাও কোথাও শতপ্রামাণ্য থাকতে পারে না তা নয়। এবং সেই শতপ্রামাণ্য থাকবে ততটাই যতটাই আমরা ওই পরিচিতিমূলক জ্ঞানের উপর ভিত্তি করে আমরা তর্কশাস্ত্রের অনুমোদিত নিয়ম অনুসারে আমরা বচনমূলক জ্ঞানকে নিশ্চিত করতে পারি। কাজেই শতপ্রামাণ্য দু জায়গাতেই আছে, পরিচিতিমূলক জ্ঞানের মধ্যেও আছে, বচনমূলক জ্ঞানের মধ্যেও আছে। কিন্তু পরিচিতিমূলক জ্ঞানের মধ্যে শতপ্রামাণ্যের শ্রেষ্ঠ প্রকাশ, সত্যতার চরম প্রকাশ আমরা সেখানে দেখছি। বচনমূলক জ্ঞানের মধ্যে কিন্তু শতপ্রামাণ্য অন্তত সেই পরিমাণে আমরা পাবো, তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা দু রকমের শতপ্রামাণ্যের কথা ভাবতে পারি। একটা চরম অর্থে শতপ্রামাণ্য,
যেটা কিনা পরিচিতিমূলক জ্ঞানের মধ্যেই পাই, আর সাপেক্ষ অর্থে, আপেক্ষিক অর্থে শতপ্রামাণ্য, যেটা আমরা বচনমূলক জ্ঞানের মধ্যেও পেতে পারি। অর্থাৎ শতপ্রামাণ্যের একটা স্তরের কথা রাসেল বলছে, গ্রেডেশন অফ সেলফ এভিডেন্স। শতপ্রামাণ্যের কম থেকে বেশি। এইবার যদি আমরা সত্যতা, মিথ্যাত্ব ইত্যাদিকে এবার বোঝার চেষ্টা করি, কারণ আমরা শুরু করেছিলাম এই প্রশ্নটা দিয়ে যে আমরা কিভাবে জানব কোন বিশ্বাসটি সত্য আর কোন বিশ্বাসটি সত্য নয়। আমরা এবার বলতে পারি যে সেই বিশ্বাসটিকেই আমরা জ্ঞান বলে চিহ্নিত করতে পারব যদি সেই বিশ্বাসটি পূর্ণরূপে পরিচিতিমূলক, জ্ঞানমূলক হয়, সেখানে ভ্রান্তির কোনো সম্ভাবনা থাকে না। তাহলে জ্ঞানের পরাকাষ্ঠা রাসেলের মতে, জ্ঞানের চরম আদর্শ রাসেলের মতে পরিচিতিমূলক, জ্ঞান জনিত বিশ্বাস, যেখানে ভ্রান্তির কোনো সম্ভাবনা নেই। আর যেখানে আমাদের বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাসটা যে কোনো কারণেই হোক ভ্রান্ত, সেটাকে আমরা নিশ্চয়ই জ্ঞান পদবাচ্য বলবো না, সেটাকে আমরা ভ্রান্তি বলবো, এরার বলবো। তাহলে নলেজ, সেলফ এভিডেন্স বা শতপ্রামাণ্যের শ্রেষ্ঠ প্রকাশ, ইনফ্যালিবিলিটি, ভ্রম, যোগ্যতার অভাব, এগুলো একদিকে পড়লো, আর একদিকে পড়লো এরার, ভ্রান্তি। আর অনেক সময় এমন হয় যে আমরা পরিচিতিমূলক জ্ঞানের উপর ভিত্তি করে কিছু বচনমূলক জ্ঞান পেলাম, কিন্তু সত্যিই সেই বচনমূলক জ্ঞানগুলোকে নিশ্চিত করা যায় কিনা পরিচিতিমূলক জ্ঞানের উপর ভিত্তি করে, সেই বিষয়ে আমাদের অনেক সময় দ্বিধা বা সংশয় থাকে। তখন সেই বিশ্বাসগুলিকে আমরা বলতে পারি প্রবাবল ওপিনিয়ন, সম্ভাব্য মত। তাহলে সত্যতা, মিথ্যাত্ব এবং সম্ভাব্য মতের একটা ধারণা আমরা রাসেলের এই লেখা থেকে পেলাম। রাসেল বলছেন যে আমরা এর আগে যখন সত্যতা বলতে কি বোঝায় তা নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা সংশক্তিবাদের কথা বলেছি, কোহিয়ারেন্স থিওরির কথা বলেছি, এবং সেখানে সংশক্তিবাদের সমালোচনাও আমরা করেছি। কিন্তু রাসেল বলছেন এবার যে এইভাবে যদি আমরা সত্যতাকে বুঝি, এইভাবে যদি আমরা জ্ঞানের একটা ব্যাখ্যা দিই, তাহলে এখানে কিন্তু সংশক্তির ধারণাকে সত্যতার একটা শর্ত বলে কিন্তু আমরা বুঝতে পারি, ক্রাইটেরিয়ান অফ ট্রুথ, নট অ্যান এক্সপ্লানেশন অফ ট্রুথ, ব্যাখ্যা নয়, কিন্তু ক্রাইটেরিয়ান অফ ট্রুথ। কেন? তার কারণ যদি আমাদের কোনো বিশ্বাস আরো একাধিক সংশক্ত বিশ্বাস গুচ্ছের সাথে মিলিত হতে পারে, কোহিয়ার করতে পারে, সংশক্ত হতে পারে, তাহলে কিন্তু আমরা সেই বিশ্বাসটিকে সত্য বলে আমরা স্বীকার করতে পারি। এবং উনি বলছেন যে অনেক ক্ষেত্রেই বিজ্ঞানের আলোচনায় এবং দর্শনের আলোচনাতেও আমরা কোনো একটি বিশেষ বিশ্বাসকে এই অর্থেই সত্য বলে
মনে করি যে সেই বিশেষ বিশ্বাসটি পারিপার্শ্বিক একগুচ্ছ সংসক্ত বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই অর্থে আমরা কোহিয়ারেন্সকে, সংসক্তিকে আমরা সত্যতার একটা সত্য বলে মনে করতে পারি।